দিদিভাই আমাদেরকে ওনাদের ইউনিটের একটা রুম ফ্রেশ হতে বললেন আর বললেন যে আজকে আমরা এখানেই থাকবো। আসলে নয়ন ভাইয়া ওনাদের হঠাৎ করে আমাদের কথাটা বলেছেন, তাই ওই ইউনিটটা ওনারা আগে থেকে পরিষ্কার করে রাখতে পারেনি। তাই আজকের দিনটা যেন আমরা এখানেই থাকি, কালকে ওই ইউনিট পরিষ্কার করে নেব। আমরা খাবার টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছি। দাদু ভাই বিভিন্ন বিষয় নিয়ে সমুদ্র ভাইয়ের সাথে গল্প করছে। এদিকে আমার খুব বিরক্ত লাগছে। একে তো বাড়ি থেকে কোনো কাপড় না আনার কারণে আমাকে দিদিভাই শাড়ি পরতে হয়েছে। ব্লাউজটা লুজ হয়েছে, তার মধ্যে আমি শাড়িটা ঠিকভাবে পরতে পারিনি। মনে হচ্ছে উল্টে খুলে পড়বে। তার উপর এই লেভেলে ছাড়া গরম। সবকিছু মিলে আমার এখন পাগল পাগল লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। আমাকে কষ্ট করে হলেও এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে, তাই আর কিছু বললাম না। চুপচাপ খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে সমুদ্র ভাইয়া দাদু ভাইয়ের থেকে তার ফোনটা চাইলো নয়ন ভাইয়াকে আমাদের পৌঁছানোর খবরটা জানানোর জন্য। আসলে সমুদ্র ভাই আগে যে সিমটা ব্যবহার করতো সেটা ফোন থেকে খুলে ফেলেছে, আর এখানে এসে এখনো নতুন সিম কেনা হয়নি। দাদু ভাই সমুদ্র ভাইকে নিজের ফোনটা দিলেন। সমুদ্র ভাই নয়ন ভাইকে আমাদের পৌঁছানোর খবরটা জানিয়ে ওখানকার পরিস্থিতি খোঁজ খবর নিল। সমুদ্র ভাইয়া বলল ওখানকার সব নাকি মোটামুটি ঠিক আছে। ভাইয়ার সাথে নাকি নয়ন ভাইয়ার কথা হয়েছে ফোনে। আরো টুকটাক কিছু কথা বলে সমুদ্র ভাই ফোনটা কেটে দাদুকে দিল। আমি এবার দাদু ভাইকে বললাম, দাদু ভাই তুমি তো আমার সমুদ্র ভাইকে একটা কল করতে দিলে, আমাকে একটা কল করতে দিবে না? আমার কথা শুনে দাদু ভাই এর যে আমার প্রতি একটু না হলে অনেকটাই মায়া হলো, এটা আমি বুঝতে পারলাম। দাদু ভাই আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন দেব না দাদু ভাই, নিশ্চয় দেব। তোমার সমুদ্র ভাইকে তো আমি একটা কল করতে দিয়েছি, আর তুমি যতগুলো ইচ্ছে কল করতে পারো। আমার খুশি। আর দেখে কি, আমি চট করে দাদু ভাইয়ের থেকে ফোন নিয়ে ভাইয়ের নাম্বারটা তুললাম। ভাইকে এখন কল করা কি ঠিক হবে নদী? আমরা সমুদ্র ভাইয়ের কথা আমি ভাইয়াকে ফোন টোন করতে নিয়েও থেমে গেলাম। সমুদ্র ভাই আবার বলল, যদি ভাই বাবা বা চাচার সামনে থাকে তখন কি হবে? ওনারা যদি জেনে যান যে আমাদের সাথে ভাইয়ের যোগাযোগ আছে, তাহলে তো ওনারা ভাইকে ছেড়ে দেবে না। ভাইয়ার তো সমস্যা হতে পারে। তাছাড়া ভাই ফোনটা না ধরে যদি ভাবি ফোনটা রিসিভ করে, তখন তুই কি বলবি? সমুদ্র ভাইয়ের বলা প্রতিটা কথাই ঠিক। যদি বাড়ির অন্য কেউ জানতে পারে যে আমাদের সাথে ভাইয়ার যোগাযোগ আছে, তাহলে না জানি বাবা ভাইয়াকে কি করবে। হয়তো বাড়ি থেকে বের করে দিল। কিন্তু এটা তো আমি চাই না। আবার আমার যে এখন ভাইয়ের সাথে একবার কথা বলতে খুব ইচ্ছে করছে। আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি সমুদ্র ভাইকে বললাম, শোনো সমুদ্র ভাই, আমার যদি ফোন করে বলি যে চট্টগ্রাম থেকে একজন বলছে, তাহলে তো ভাইয়া বুঝতে যাবে যে এটা ভাইয়ের নদীর কথা বলছে। আর ভাবি ধরলেও একই কথা বলবো। ভাবি যদি প্রশ্ন করে যে আমি কে, তাহলে ভাবিকে বলবো যে আমি ভাইয়ার ছাত্রী। আর ভাইয়া আসলে যে ভাবি ওনাকে আমার কথা বলে দেয়, তাহলে তো হলো। আর তোর গলার আওয়াজ, ওটা কি ভাবি চিনে না? আমি আমার গলার আওয়াজটা অন্যরকম করে কথা বলবো, তুমি চিন্তা করো না। তাও একবার ভাইয়াকে কল করি সমুদ্র ভাই। সমুদ্র ভাই আমার মুখে দিক তাকিয়ে আমাকে আর না করতে পারলো না। আমি কোনো সময় ব্যয় না করে ভাইয়ের নাম্বারে কল লাগালাম। দুবার রিং হতে ভাইয়া ফোন রিসিভ করলো। আমি ভাইয়াকে বললাম, সালাম স্যার, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমাকে চিনতে পেরেছেন? আমার কথা শুনে ভাইয়া কিছুক্ষণ চুপ থাকলো, হয়তো মনে করার চেষ্টা করছে যে চট্টগ্রাম ভাইয়া কে আছে কিনা। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ভাইয়া বলল, এটা কি নদী কথা বলছে? আমি তো খুশিতে আকাশে লাফ দিলাম। আমার ভাইয়া আমাকে চিনতে পেরেছে। আমি গলা আওয়াজ অন্যরকম করার পর আমাকে আমার ভাইয়া চিনতে পেরেছে। আমি উচ্ছ্বাসিত কণ্ঠে জবাব দিলাম, হ্যাঁ ভাইয়া, আমি নদী। তোমার নদী কথা বলছে। তুমি কেমন আছো ভাইয়া? দুপুরে খেয়েছো? বাড়ির সবাই কেমন আছে? আরে এক এক করে প্রশ্ন কর, আমি তো এতগুলো প্রশ্ন মনে রাখতে পারবো না। ভাইয়ের কথা আমি হেসে ফেললাম, তারপর এক এক করে জিজ্ঞেস করলাম। বেশ অনেকক্ষণ ভাইয়ের সাথে কথা বলার পর সমুদ্র ভাইয়া বলল, আমাকে একটু কথা বলতে সুযোগ দে নদী, আমি একটু কথা বলি। আমি ফোনটা এবার সমুদ্র ভাইকে দিলাম। ভাই তুই তো দেখছিস
আমাকে ভুলেই গেছি। না রে না, তুই হচ্ছিস আমার একমাত্র ছোট দুলাভাই। তোকে ভুলি কি? হুম? সেটা তো দেখতেই পাচ্ছি। বোনকে পেয়ে তো একবারও আমার কথা জিজ্ঞেসও করলে না। কথাটা বেশ অভিমানী কণ্ঠেও বলল সমুদ্র। আরো বেশ কিছুক্ষণ সমুদ্র ভাইয়ের সাথে ভাইয়ের কথা হওয়ার পর সমুদ্র ভাই ফোনটা রেখে দিল। আমার এখন খুব ভালো লাগছে আর মন খারাপ করতে হচ্ছে না, কিন্তু এখন আমার ঘুম পাচ্ছে। আমি তাই আমাদের জন্য বরাদ্দকৃত ঘরে শুয়ে পড়লাম। প্রায় বিকেলের দিকে সমুদ্র ভাইয়ের ডাকে আমার ঘুম ভাঙল। আমি পিটপিট করে চোখ তুলে সমুদ্র ভাইকে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বসার ঘরে আয়। দাদুভাই দিদিভাই আর তোর সমুদ্র ভাই তোর জন্য অপেক্ষা করবে। কথাটা বলি সমুদ্র ভাই সেখান থেকে চলে গেল। আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বসার ঘরে চলে আসলাম। এসে দেখি শুধু দিদিভাই সোফায় বসে আছে আর রান্নাঘর থেকে আমার সমুদ্র ভাই আর দাদু ভাই এর কথা শোনা যাচ্ছে। আমাকে দেখে দিদিভাই বললেন, এখানে এসো দিদিভাই, তোমার ঘুম ঠিকঠাক হয়েছে তো? আমি দিদিভাইয়ের পাশে বসতে বসতে বললাম, হ্যাঁ দিদিভাই, ঘুম ভালো হয়েছে। আচ্ছা দিদিভাই, সমুদ্র ভাই আর দাদুভাই কি করছে? আর বলো না দিদিভাই, তোমার দাদুভাই কি যেন রান্না করছে আর তোমার সমুদ্র ভাই তাকে সাহায্য করছে। জানি না কি রাঁধছে, আদৌ খাওয়া যাবে কিনা। এরই মাঝে রান্না করতে গিয়ে দাদুভাই আর সমুদ্র ভাই বের হয়েছে। দিদিভাইয়ের এমন কথা শুনে দাদুভাই বলল, খাওয়া যাবে কি মানে? তুমি কি আজ নতুন খাচ্ছ নাকি? আমার রান্না এর আগে তো করেছি, তাহলে আজ তুমি আমাকে এভাবে অপমান কেন করছো? আয়শা দাদুভাইয়ের কথা সাথে এবার সমুদ্র ভাইও সায় দিয়ে বলল, তাই তো দিদিভাই, তুমি কিন্তু আমার দাদুভাইকে অপমান করছো। এভাবে আরো কিছুক্ষণ খুনসুটি পর আমরা দাদুভাইয়ের বানানো নাস্তা খেলাম। খাওয়ার শেষে আমি দাদুভাইকে বললাম, দাদুভাই তুমি কিন্তু দারুণ রান্না করো, তোমাকে আমি নিঃসন্দেহে মাস্টার শেফ অ্যাওয়ার্ড দিতে পারি। সেই কথা শুনে দিদিভাই বলল, নদী দিদিভাই, তার মানে তোমার আমার রান্নাটা পছন্দ হয়নি তাই না? আরে না না দিদিভাই, তোমার রান্না আমার খুব পছন্দ হয়েছে। আমি যদি দাদুভাইকে মাস্টার শেফ অ্যাওয়ার্ডটা দিই তাহলে তোমার সেরা রাঁধুনি অ্যাওয়ার্ডটা দেবো। আমার কথা শুনে সবাই হেসে ফেলল। আমি বাকি সবাই হাসি দেখে কোনো কিছুই না বুঝে হাসলাম। এখন প্রায় রাত 9:30 বাজে। রাতের খাবার শেষে আমি রুমে আসলে সমুদ্র ভাই এখনো আসেনি। কিছুক্ষণ আগে দিদি ভাই এসে আমাকে একটা মশারি দিয়ে গেলেন। বলো এটা যেন টানিয়ে ঘুমাই, না হলে নাকি মশারা ঘুমাতে দেবে না। আমি বেশ অনেকক্ষণ মশারি নিয়ে গবেষণা করার পর কিভাবে এটা টানাবো সে রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। এদিকে সমুদ্র ভাইও আসছে না। শেষে বাধ্য হয়ে আমি সমুদ্র ভাইকে ডাকতে চলে গেলাম। গিয়ে দেখি সমুদ্র ভাই দাদু ভাইয়ের সাথে গল্প করছে। আমি ওদের গল্প বাগড়া দিয়ে সমুদ্র ভাইকে ডাকলাম, সমুদ্র ভাই ঘুমাবে না, চলো, আমার ঘুম পাচ্ছে। আমার কথা শুনে সমুদ্র ভাই দাদু ভাইয়ের উপর চটিকে বললে, তোমার কি আক্কেল জ্ঞান হবে না? ছেলে মেয়ে দুটো নতুন বিয়ে করেছে, আজকে ওদের একসাথে প্রথম রাত, আর উনি বসেছেন ছেলেটাকে নিয়ে গল্প করতে। দাদুভাই এবার অপরাধী কণ্ঠে বললেন, একদম ঠিক বলছো আয়েশা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজকে ওদের ফুল সজ্জা। ইস, আগে মনে থাকলে আমি বাজার থেকে একটু ফুল কিনে এনে ওদের ঘরটা সাজিয়ে দিতাম। জানো তো ইয়াং ম্যান, আমার ফুল সজ্জার রাতে আমি কিন্তু আমার পুরো ঘরটা তোমার দিদি ভাইয়ের পছন্দের লাল গোলাপ দিয়ে সাজিয়েছিলাম। আর শোনো ইয়াং ম্যান, এইবার কিন্তু তুমি আমার সম্মান ডোবাবে না। আমি কিন্তু খুব রোমান্টিক মানুষ, তোমাকে কিন্তু রোমান্টিক হতে হবে। বুঝতে পেরেছো তো? কথাটা বলে দাদুভাই হো হো করে হেসে দিলেন। এদিকে বেচারা আমি আর আমার অসহায় সমুদ্র ভাইয়ের মাথা তুলতে পারছি না লজ্জায়। দিদি ভাই হয়তো সেটা বুঝতে পারলো। তুমি থামবে এবার? দাদুর বয়সী হয়ে নাতি নাতনিদের কেউ এসব কথা বলবো? তুমি কি লজ্জা সরম গিলে খেয়েছো? দিদিভাই এর কথা শুনে দাদুভাই বলল, এতে লজ্জার কি আছে, আর আমি ওদের সিনিয়র বলেই তো ওদেরকে পরামর্শ দিচ্ছি। কথাটা বলি দাদুভাই আবার হাসতে লাগলো। এদিকে লজ্জায় আমার এখন হয় মাটি ফেটে নিচে যেতে মন চাচ্ছে, নয়তো ছাদ ফুটো করে উপরে যেতে মন চাইছে। দিদিভাই এবার দাদুভাইকে আর কিছু না বলে আমাদেরকেও চলে যেতে বলল। আমি আর সমুদ্র ভাই এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে আসলাম।
ঘরে এসে সমুদ্র ভাই দরজাটা ভিতর থেকে আটকে দিল। আমি সবার প্রথমে মশারিটা সমুদ্র ভাইকে দেখিয়ে বললাম, সমুদ্র ভাই এটা কি করব? সমুদ্র ভাইয়ের অভিব্যক্তি দেখে বুঝালো যে সমুদ্র ভাই ও জানে না যে এটা কিভাবে কি করবে। এরপর বেশ অনেকক্ষণ চেষ্টা করে আমরা মশারিটার সাথে কিছু করতে পারলাম না। শেষে ক্লান্ত হয়ে সমুদ্র ভাই বলল, থাক নদী, মশারি আর টানাতে হবে না। ও ছোট ছোট মশা আর কতই রক্ত খাবে আমাদের বল। কাল বরং দাদু ভাই থেকে শিখে নেব। আমিও সমুদ্র ভাইয়ের কথায় সায় দিলাম। সমুদ্র ভাই এবার বিছানার উপর থেকে একটা বালিশ নিয়ে আমাকে বলল, তুই উপরে ঘুমা, আমি নিচে ঘুমাচ্ছি। সমুদ্র ভাইয়ের কথা শুনে আমি অবাক কণ্ঠে বললাম, কেন, তুমি নিচে ঘুমাবে কেন? বিছানায় কি জায়গার অভাব পড়েছে নাকি? আমার কথা শুনে সমুদ্র ভাই একটু ইতস্তত করে বলল, না মানে আমি তো তোর সমস্যার কথা ভেবেই বলেছিলাম। আর কি, কেন? আমার কেন সমস্যা হবে? তার মানে তোর আমার সাথে এক বিছানায় ঘুমাতে কোনো সমস্যা হবে না? আরে না না বাবা। আর তাছাড়া আমরা আলাদা ঘুমাবো বা কেন? আমি না তোমার বউ? তাহলে তুমি আমাকে রেখে একা একা নিচে শোবে কেন? আমার থেকে হয়তো সমুদ্র ভাইয়ের কথাটা আশা করেনি। সমুদ্র ভাই হয়তো ভেবেছিল যে সমুদ্র ভাই এর সাথে এক বিছানায় ঘুমাতে আমার সমস্যা হবে, কিন্তু আমার সম্মতি পেয়ে সমুদ্র ভাইয়ের আর কোনো সন্দেহ থাকলো না। সমুদ্র ভাই এবার আমার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে আমাকে বলে, নদী, তুই যেহেতু আমার বউ, সেহেতু আমি কিন্তু তোর সাথে এক বিছানায় শুয়ে আরো অনেক কিছু করতে পারি। সমুদ্র ভাইয়ের কথা শুনে আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর সমুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, এক বিছানায় শুয়ে আমি তোমার বউ বলে তুমি আর কি কি করতে পারো সমুদ্র ভাই? কি আর করবো বল? ওই যে দাদু আমাকে যে বিষয় উপদেশ দিল, আমি ওটার কথাই বলছি। দাদু আবার কি উপদেশ? কথাটা পুরো বলার আগে আমার দাদু ভাইয়ের উপদেশের কথা মনে হলো। আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, সি সমুদ্র ভাই, তুমি তো এমন ছিলে না, আমার সাথে এগুলো বলতে তোমার লজ্জা লাগলো না? সমুদ্র ভাই গাছড়া ভাব নিয়ে বলল, ও মা, লজ্জা লাগবে কেন? তুই তো বললি যে তুই আমার বউ, আমি কেন তোকে একা রেখে নিচে শোবো? তা আমি কি এমনি এমনি তোর সাথে উপরে শোবো নাকি? তাছাড়া আজকে আমাদের বাসর রাত, মানে আজকে অনেক কিছু করা যেতেই পারে আমার বউয়ের সাথে। আমার কিন্তু কোনো সমস্যা নেই, তুই বললে আমি রাজি। সমুদ্রের কথা শুনে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। আমি এইসব নিয়ে ভাবিনি। আমি তো ভেবেছিলাম যে বিয়ে করব, তারপর সংসার করব, কিন্তু মাঝখানে এসব আছে সেটা তো ভুলে গিয়েছিলাম। আমার এভাবে চিন্তা করে দেখে সমুদ্র ভাই হু হু করে হেসে ফেললো। এই প্রথম আমার সমুদ্র ভাইয়ের হাসি দেখে রাগ হলো। আমি রাগে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। সমুদ্র ভাই আমার সামনে বসে আমার দুহাত সমুদ্র ভাইয়ের মুঠো নিল। আমার দিকে ঘোর নদী, আমার আজ মিছে মিছে হলেও বেশ রাগ হয়েছে, তাই আমি ঘুরবো না। একবারে তো কোনো মতেই না। সমুদ্র ভাই হয়তো বুঝলো। আরো তিনবার একইভাবে আমাকে ডাকার পর বলল, আরো কতবার ডাকতে হবে নদী? আমি উল্টো দিকে মুখ করে বললাম, ভেবেছিলাম 5বার ডাকলে তাকাবো, কিন্তু তুমি 4বার ডেকে থেমে গেলে। আগে আরো একবার ডাকো, তারপর তাকাবো। আমার কথা শুনে সমুদ্র ভাই আরো একবার আমাকে ডাকলো। আমি হাসি হাসি মুখ করে সমুদ্র ভাইয়ের দিকে ফিরলাম। সমুদ্র ভাই আমার হাসি মাখা মুখ দেখে বলল, তুই তো আগে এমন ছিলি না নদী, আগে তো কখনো এভাবে রাগ করে আমায় হেনস্থা করিসনি। আমি গর্বের সাথে উত্তর দিলাম, আরে আগে তো আমি তোমার বউ ছিলাম না, এখন তো আমি তোমার বউ, তাই এখন আমার সাহস বেড়েছে। তাই শোনো, আমাকে দেখে ভয় পাবে, বুঝলে? আমার কথা শুনে সমুদ্র ভাই হাসলো। তা বউ যখন আমার, তাহলে কি বউকে একটু বউয়ের মতো করে আদর করার সুযোগ পাবো? সমুদ্র ভাইয়ের কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। আমি কিভাবে সমুদ্র ভাইকে বোঝাবো যে আমি এখন সেভাবে নিজেকে তৈরি করতে পারিনি, আবার না আমি সমুদ্র ভাইকে মানা করতে পারবো। এখন আমি কি করি? সমুদ্র ভাই হয়তো আমার চিন্তাটা বুঝতে পারলো। আমার মুখটার উপর উঠিয়ে আমাকে বলল, তোর সমুদ্র ভাই এর উপর বিশ্বাস রাখতে পারিস নদী। আমি তোর অনুমতি ছাড়া কখনো তোকে ছুবো না। আমি জানি যে তুই আমাকে এখনো ওই নজরে দেখিস না।
আর আমার এই জন্য আফসোসও হচ্ছে না, কারণ আমি জানি যে তুই চেষ্টা করছিস। চিন্তা করিস না, যতদিন তুই নিজেকে তৈরি করতে না পারবি ততদিন আমি তোর জন্য অপেক্ষা করব। আর এই অপেক্ষাটা যদি আমাকে সারা জীবন এবং করতে হয় তাহলে আমি তাই করব। কিন্তু বিশ্বাস কর, এই কারণে তোর প্রতি থেকে আমার ভালোবাসা একটুও কমবে না। সমুদ্র ভাইয়ের কথায় আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সমুদ্র ভাই আমার হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো, বলল, আমি একটু থেকে আসছি নদী। কথাটা বলে সমুদ্র ভাই যাওয়ার জন্য পা বাড়ালো, আবার থেমে গেল। পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বলল, না, এত রাতে আর বাইরে যাব না। আমিও খুশি হলাম সমুদ্র ভাই এখন বাইরে যাক, সেটা আমি চাচ্ছিলাম না। সমুদ্র ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে কিছু বলতে চাইছে। কিছু বলবে সমুদ্র ভাই? সমুদ্র ভাই মাথা ঝাঁকিয়ে না বলল, আমাকে শুয়ে পড়তে বলল। আমি তেমনি শেয়ার প্রস্তুতি। সমুদ্র ভাই আমাকে ডাকলো নদী। সমুদ্র ভাইয়ের কণ্ঠটা আমার খুব কাতর শোনালো। কেন জানি আমার খুব খারাপ লাগলো। হ্যাঁ, বলো সমুদ্র ভাই। সমুদ্র ভাই কিছুক্ষণ চুপ থাকলো। আমিও কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর সমুদ্র ভাই নিজ থেকে বলল, আমাকে একবার জড়িয়ে ধরবি নদী? আমার সমুদ্র ভাইয়ের কণ্ঠে ছিল প্রবল আকুলতা আর অসহায়ত্ব। আমার কেন জানি নিজেকে জন্য দোষী মনে হলো। আজ আমার জন্য আমার সমুদ্র ভাই এত কষ্ট। আমি একটু সময় নষ্ট না করে ঘাট থেকে নেমে আমার সমুদ্র ভাইকে জড়িয়ে ধরলাম। বেশ অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকার পর দেখলাম যে সমুদ্র ভাই আমাকে ধরছে না। তখন আমার মনে হলো যে সমুদ্র ভাই তো আমার অনুমতি ছাড়া আমাকে ছোঁবে না। আমি সমুদ্র ভাইকে জড়িয়ে ধরে বললাম, আমাকে তুমি জড়িয়ে ধরবে না সমুদ্র ভাই? সমুদ্র ভাই হয়তো আমার অনুমতি অপেক্ষা করেছিল। আমার বলতে দেরি হলো। আমার সমুদ্র ভাই আমাকে ধরতে দেরি হলো না। সেই সাথে আমি আরেক দফা বুঝতে পারলাম যে আমি আমার সমুদ্র ভাইকে খুব কষ্ট দিচ্ছি। আমার সমুদ্র ভাই যে আমার থেকে এই দূরত্বটা চায় না। আমি মনে মনে আমার সমুদ্র ভাইকে কথা দিলাম, খুব তাড়াতাড়ি তোমার নদী নিজেকে তোমার জন্য তৈরি করবে। সমুদ্র ভাই, আমাকে তুমি শুধু একটু সময় দাও। আমি তোমাকে আর বেশি দিন কষ্ট পেতে দেব না সমুদ্র ভাই। এটা তোমার নদী তোমাকে করা প্রমিস। সকালে ঘুম ভাঙলে সামনের ঘড়িতে তাকিয়ে দেখি ৯টা বাজে। হায় আল্লাহ! এত সকাল পর্যন্ত আমি কিভাবে ঘুমালাম? বাড়িতে থাকাকালীন তো সকাল ৭টা থেকে বড় মা ডাকাডাকি শুরু করে দিত। অভ্যাস হয়ে গিয়েছিল আমাদের সবার। তাই ৭টার পর আমরা কেউ আর বিছানায় থাকতে পারতাম না। সমুদ্র ভাই তো আমাদের থেকে আরো এক কাঠি উপরে ছিল। সমুদ্র ভাই সেই ভোরবেলা উঠে নামাজ পড়ে বাইরে একটু হাঁটাহাঁটি করে পড়তে বসতো, কিন্তু আজ সে সমুদ্র ভাই ও এত বেলা অবধি ঘুমাচ্ছে দেখে আমি বেশ অবাক হলাম। আমি উঠতে ধরলেই খেয়াল করলাম যে আমার শরীর প্রায় অর্ধেকটা আমার সমুদ্র ভাইয়ের ওপর, মানে আমার হাত পা একটা একটা করে আমার সমুদ্র ভাইয়ের গায়ের ওপর। সেগুলো নামিয়ে উঠে বসতেই খেয়াল করলাম যে আমার পাশে এত জায়গা ফাঁকা যে সেখানে আরো দুজন ঘুমাতে পারবে। অথচ আমি আর সমুদ্র ভাই যতটুকু জায়গার মাঝে ঘুমিয়ে আছি ততটুকুর মাঝে একজন ঘুমানো কষ্টকর। আমি সমুদ্র ভাইকে ঠেলতে ঠেলতে খাটের এতটা কোনায় নিয়ে এসেছি যে আর একটু একটু নলি সমুদ্র ভাই খাট থেকে ধপাস করে নিচে পড়ে যাবে। আমার সমুদ্র ভাই এর জন্য খুব মায়া হলো। আমি তো আমার ঘুমের কাণ্ডগুলো কথা ভুলে গিয়েছিলাম। না জানি সমুদ্র ভাই একসাথে রাতে আরো কত কিছু করেছে। আমি ভাবলাম আমি তো এখন উঠবই। তাই সমুদ্র ভাইকে বলি একটু এদিকে এগিয়ে এসে ভালো করে ঘুমা। আমি বার দুয়েক সমুদ্র ভাইকে ডাকার পরও সমুদ্র ভাইয়ের কোনো সাড়া শব্দ পেলাম না। এবার হাত দিয়ে একটু হালকা করে ঝাঁকালাম। হঠাৎ সমুদ্র ভাই আমার হাত ধরে আমাকে একটা টান দিল। আমি সরাসরি সমুদ্র ভাইয়ের বুকের ওপর গিয়ে পড়লাম। সমুদ্র ভাই কাত হয়ে শুয়ে আমার হাতটা সমুদ্র ভাইয়ের মাথার নিচে রাখলো। এদিকে আমি নড়তে চড়তে পারছি না। এরই মাঝে দেখি সমুদ্র ভাই আবার বিড়বিড় করে বলছে, আমার স্বপ্নে এসে আমাকে আর কত জ্বালাবি নদী? আর যখন আসছিস তখন আবার চলে যাস কেন? আজকে আর তোকে যেতে দিব না। এখন চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দে।
আমি ঘুমাবো। আমি বুঝলাম যে সমুদ্র ভাই ঘুমের ঘোরে এই কথাগুলো বলছে। কিন্তু আমি যে সমুদ্র ভাইয়ের কথা মতো সমুদ্র ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দেবো সেই উপায় নেই। কারণ আমার ২ হাতই এখন সমুদ্র ভাইয়ের হাতের দখলে। আমার দৃষ্টি এবার স্থির হলো আমার সমুদ্র ভাইয়ের মুখের উপর। কি নিখুঁত চেহারা আমার সমুদ্র ভাইয়ের। মনে হচ্ছে আল্লাহ যেন খুব সুন্দর করে বিশেষ নিয়মে বানিয়েছে আমার সমুদ্র ভাইকে। ফর্সা ত্বকের উপর চাপ দাড়ি, বন্ধ চোখের পাপড়িগুলো কি অসম্ভব সুন্দর। সরু নাক, মাঝারি আকারের কপাল আর গোলাপি ঠোঁট। আমার সমুদ্র ভাইকে দেখে কে কারো মুখ দিয়ে অনায়াসে মাশাআল্লাহ শব্দটি বেরিয়ে আসবে। আর এদিকে আমি সমুদ্র ভাইকে যেখানে ধবধবে ফর্সা, গায়ের রং সেখানে শ্যামলা, চেয়েও খারাপ। সত্যি বলতে আমার সমুদ্র ভাই এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়েকে ডিজার্ভ করে। আর আমি সেখানে অতি সামান্য থেকেও কম। তাও ওই মানুষটা আমাকে ভালোবাসে। আচ্ছা, সমুদ্র ভাই তো এর আগেও এমন সুন্দর ছিল, তাহলে আমার চোখে কেন সে ধরা পড়েনি? আজ কেন সমুদ্র ভাইকে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে? কেন আমি সমুদ্র ভাইয়ের ওপর থেকে নিজের চোখটা সরাতে পারছি না? মনে হচ্ছে এই বন্ধ চোখে গভীরতায় হারিয়ে যায়। এটা কি আমাদের বিয়ে হয়ে গেছে এজন্য? সমুদ্র ভাই আমার স্বামী, এজন্য কি আমার চোখে আজ আমার সমুদ্র ভাইয়ের প্রতি মুগ্ধতা? জানি না। এই প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই। তবে একদিন ঠিক পেয়ে যাব। কিন্তু কথা হলো এবার সমুদ্র ভাইকে জাগাতে হবে, সাথে আমার। হাত দুটো এখন মুক্তি চাই। এমন বেকায়দায় ভাবে পড়ছি যে হাত দুটো ব্যথা হয়ে গেল। আমি সমুদ্র ভাইকে আস্তে করে ডাকলাম। সমুদ্র ভাই আবার বলল, বিরক্ত করিস না নদী, আমাকে ঘুমাতে দে। আমি আমার মুখটা সমুদ্র ভাইয়ের কানের কাছে নিয়ে গিয়ে বললাম, কাল যে তোমার বিয়ে হয়েছে সে কি তুমি ভুলে গেছো? এখন নদী তোমার স্বপ্নে আসবে না সমুদ্র ভাই। এখন নদী বাস্তবে তোমার কাছে আসবে। আমার কথাটা শুনে সমুদ্র ভাই ত্বরিত গতিতে চোখটা খুলল। আমাকে নিজের উপর দেখে ধরফরিয়ে উঠে বসে আমার হাতটা ছেড়ে দিল। আম সরি নদী, আমি আসলে বুঝতে পারিনি। অ্যাম রিয়েলি ভেরি সরি। প্রমিস করছি আর কখনোই এমনটা হবে না। সমুদ্র ভাই আমার দিকে তাকালো, বিব্রত বোধ করছে। আমি সমুদ্র ভাইকে অভয় দিয়ে বললাম, তুমি আমাকে ধরছো তো কি হয়েছে সমুদ্র ভাই? এত ক্যালিফিকেশন দেওয়ার বা কি আছে? আমাতে তোমার স্পর্শ অস্বস্তি হয়নি সমুদ্র ভাই। আমি জানি তোমার স্পর্শ পবিত্র। এখানে তুমি দোষের কিছু করনি। আমি তোমার বউ। তুমি যখন খুশি আমাকে ধরতে পারো, সেই অধিকার আমি তোমাকে দিয়েছি। সমুদ্র ভাই আমার দিকে তাকিয়ে বলল, তুই সত্যি কিছু মনে করিসনি তো নদী? বললাম তো আমি কিছু মনে করিনি। আর না, আমার তোমার স্পর্শ খারাপ লেগেছে। আসলে ঘুমের মধ্যে আমি মুখে রাগ নিয়ে বললাম, আবার তুই এই কথা বলছো? আর একবার যদি তুমি এটা নিয়ে কথা বলছো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি অনেক কিছু মনে করব সমুদ্র ভাই। সমুদ্র ভাই আর কথা বাড়ালো না, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার সমুদ্র ভাই এর ভিতরে এখনো খচখচানিটা যায়নি। আমি তাই প্রসঙ্গ পাল্টে বললাম, আচ্ছা সমুদ্র ভাই, একটা কথা বলো, রাতে কি আমি তোমার সাথে কিছু করেছিলাম? সমুদ্র ভাই একটু মনে করার চেষ্টা করলো। মনে পড়লো সমুদ্র ভাই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কিছু করেছিস মানে? তোর ধারণা নেই নদী, যে রাতে তুই আমাকে কতগুলো ঘুষি আর লাথি মেরেছিস। আমার তো মনে হচ্ছিল যে আমাদের বিছানাটা একটা ফুটবল মাঠ। তুই হলি ফুটবলার আর আমি হলাম বেচারা ফুটবল। নির্দয়দের সামনে আমাকে কিল মেরে গোল পোস্ট পাঠাচ্ছিলি। আমি সমুদ্র ভাইয়ের কথা শুনে ভাবলাম, কি ঘুম আমার রাতে এতবার সমুদ্র ভাইকে বলে মতে কিল মারা উপর কিছু বুঝতে পারলাম না। আজব। এর মাঝে সমুদ্র আফসোসের সুরে আমাকে আবার বলল, জানিস নদী, আমার না আজকে ঝিনুকের জন্য খুব খারাপ লাগছে। আমি আজ বুঝতে পারছি যে ও কেন তোর সাথে ঘুমাতে আসতো না। আমি তে একদিন তোর মার খেয়েছি, আর ওই বেচারি তো আজ কয়েক বছর হলো তোর মার খাচ্ছে। সত্যি ঝিনুককে এর জন্য নোবেল দেওয়া যায়। সমুদ্র ভাইয়ের কথা শুনে আমার প্রচন্ড রাগ হলো। আমাকে এত বড় অপমান! আমি সমুদ্র ভাইয়ের দিকে তেড়ে গিয়ে বললাম, দেখো সমুদ্র ভাই,
তোমার বউ ও না কোনো ধোয়া তুলসী পাতা নয়। আমার যেমন ঘুমের মধ্যে হাত পা চলে তেমন ঝিনু করে চলে, বরং ও আমার থেকে বেশি চলে। তাই তুমি এটা ভেবো না যে ওর সাথে কি কি করে এত থাকলাম। কথাটা বলে আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। আমরা ফ্রেশ হয়ে বসার ঘরে আসতে দেখি দাদু ভাই আর দিদি ভাই সোফায় বসে চা খাচ্ছে। আমাকে দেখে দাদু ভাই আমাকে সোফায় বসতে বললেন। দিদি ভাই আমাদেরকেও চা এগিয়ে দিলেন। আমি এখন ভাবছি যে দিদি ভাইকে বলবো যে আমি আর সমুদ্র ভাইয়া চা খাই না দিদি ভাই, আমরা কফি খাই। সমুদ্র ভাই হয়তো বুঝতে পেরেছিল যে আমি এমন কিছু বলবো। যেই না আমি এটা বলার জন্য মুখ খুলবো, অমনি সমুদ্র ভাই আমাকে ইশারায় চুপ করতে বলেন এবং চাটা খেয়ে নিতে বলেন। আমিও তাই আর কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো চা নিলাম। সমুদ্র ভাই যখন বলছে তার মানে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। দিদি ভাই আমাদেরকে চা দিয়ে রান্নাঘরে থেকে বিস্কিট আনতে গেল। এরই মাঝে দেখি দাদু ভাই আমার সমুদ্র ভাইকে কানে কানে কিছু একটা বলার জন্য সমুদ্র ভাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কথাটা শোনার জন্য আমিও আমার কানটা একটু সমুদ্র ভাইয়ের দিকে বাড়িয়ে দিলাম। দেখি সমুদ্র ভাই কে বলছে, দাদু ভাই কেমন কাটলো রাতটা? আমার সম্মানটা রাখতে পেরেছিল নাকি এবারও আমার সম্মানটা ডুবিয়ে দিল? কথাটা শুনে সাথে সাথে আমার বিষম উঠে গেল। দাদু ভাই যে কি লেভেলে ঠোঁট কাটা সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। এদিকে আমি মারাত্মক রকমের বিষম খেয়েছি। সমুদ্র ভাই আমার কাশি দেখে উঠে গিয়ে টেবিল থেকে আমার জন্য পানি নিয়ে আসলো। পানিটা খাওয়ার পর কাশি কমছে না। এদিকে আমার কাশি শুনে রান্নাঘর থেকে দিদিভাই দৌড়ে চলে এসেছে। আমার এই অবস্থা দেখে উনি হা হুতাশ করতে লাগলো। কি হলো নদী দিদিভাই? এখনই তো ঠিক ছিলে। আরো বেশ কিছুক্ষণ পানি খাওয়ার পর আমার কাশিটা কমলো। আমার কাশিটা কমতেই দাদুভাই আমাকে বলল, আচ্ছা দিদিভাই, আমি তো দাদুভাইকে কথাটা বললাম, তোমরা তো শোনার কথা না, তাহলে তুমি বিষম খেলে কিভাবে? দাদুভাই এ কথা শুনে দিদিভাই বলল, তার মানে নষ্টের গোড়া হলে তুমি নিশ্চয়, তুমি খাপ ছাড়া কোনো কথা বলছো। আর দিদিভাই সেটা শুনে বিষম খেয়েছে তাই না? তা ঠিক বলছো, কথাটা আমি একটু খাপছাড়াই বলেছিলাম, কিন্তু সেটা তো দাদুভাইকে। কিন্তু দিদিভাই কেন বিষম খেলো? নিশ্চয় তোমার খাপছাড়া কথাটা দিদিভাই এর কানে চলে গিয়েছিল, তাই বিষম খেয়েছে। এখন বলো তো কি বলেছে? দিদিভাই এর কথা শুনে আমি আরো লজ্জায় পড়ে গেলাম। দিদিভাই তো আর জানে না যে দাদুভাই কি বলেছিল। এখন যদি আবার দাদুভাই এই খাপছাড়া কথাটা সবার সামনে বলে তাহলে আমি শেষ। দাদুভাই ও হয়তো বলতে চাচ্ছিল, কিন্তু ওনার সমুদ্র ভাইকে থামিয়ে দিয়ে বলল, থাক দাদুভাই, তোমাকে আর বলতে হবে না। দিদিভাই বাদ দাও এসব কথা। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, এ যাত্রায় তাহলে আমার সম্মানটা বাঁচলো। দিদিভাই, এর থেকে আমার যে ইউনিট থাকবো সেই ইউনিট চাবিটা নিয়ে ঘরটা খুললাম। খুলতেই নাকে একটা ভাবসা গন্ধ ভেসে এলো। ঘরটা বেশ অন্ধকার, জানালা দরজা বন্ধ। এর মূল কারণ ভিতরে ঢুকতে বুঝতে পারলাম ঘরটা তেমন খারাপ না, কিন্তু কোনো মানুষ আসা যাওয়া না থাকার কারণে তার সবচাইতে বড় যত্নের অভাবে এই ভ্যাপসা গন্ধটা তৈরি হয়েছে। সমুদ্র ভাই আগে গিয়ে ঘরের জানালাটা খুলে দিল। জানালাটা খুলে দেখি বাইরে থেকে প্রকৃতির নির্ভেজাল বাতাস আমার মনটাকে জুড়িয়ে দিল। নিমিষেই ঘরে ভ্যাপসা গন্ধটা উধাও হয়ে গেল। আমি বাড়িতে একবার ঘুরে দেখলাম। বেশ বড় না ছোট একটা বাড়ি, আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। দুটো বেডরুম, বেডরুমের সাথে ছোট দুটি বারান্দা। বারান্দায় দাঁড়ালে চোখের সামনে শুধু সবুজ গাছ, অপূর্ব সুন্দর, দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। বেডরুমে থেকে বের হয়ে ছোটখাটো একটা ডাইনিং রুমে, অবশ্যই এটাকে ডাইনিং রুম বানাও না, ড্রয়িং রুম বানাবো সেটাই আমি ভেবেছিলাম, কারণ এখানে সোফায় বসে সামনে টিভি দেখতে দারুণ লাগবে। বিশেষ করে আমি যখন রান্না করব তখন সমুদ্র ভাই সোফায় বসে বসে টিভি দেখবে। তাহলে আর আমার সমুদ্র ভাই বোর হবে না। যাই হোক,
তার সাথে একটা ছোট্ট রান্নাঘর। ছোট মানে এতটাই ছোট যে ওখানে একসাথে দুজন কাজ করা অসম্ভব থেকে একটু সহজ। রান্নাঘরে লাইট ছাড়া আলো আসা আর কোনো পথ নেই। আর আছে বেডরুম, সাথে অ্যাটাচ দুটি বাথরুম। ব্যাস, এইটুকুই আমাদের বাড়ি। আর এইটুকুর মাঝে হবে আমার আর আমার সমুদ্র ভাইয়ের সংসার। আমি বারান্দায় দাঁড়িয়ে সব ভাবছিলাম। আমার ভাবনার মাঝে সমুদ্র ভাই আমাকে ডাকলো, নদী, কি হলো, কোথায় হারিয়ে গেলি? আমি ভাবনার জগৎ থেকে এসে বেরিয়ে বললাম, কোথায় হারিয়ে যায়নি সমুদ্র ভাই, তোমার নদী তোমার কাছেই আছে। আচ্ছা শোন, এখন তুই এখান থেকে বের হ। আমি আগে পুরো বাড়িটা পরিষ্কার করে নিই, তারপর তুই এসো। আমি যাব মানে? তোর কি মনে হয় আমি তোকে একাই সব পরিষ্কার করতে দেব? ইম্পসিবল। আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে একটু কড়া কণ্ঠে বললাম, তোমার কি মনে হয় আমি তোমাকে এসব ধুলোবালি ঝাড়তে দেব? ইম্পসিবল। তুমি কি তোমার অ্যাজমার কথা ভুলে গেলে? ইনহেলারটাও তো সাথে করে আনেনি। যদি শ্বাসকষ্ট শুরু হয় তখন আমি কি করব শুনি? আমার কথা শুনে যেন সমুদ্র ভাই শুনল না এমন ভাব করে বলল, আচ্ছা তোর থেকে কিচ্ছু শুনতে চাই না নদী। আমি তোকে একা এই বাড়ি পরিষ্কার করতে দেব না। আন্ডার ইটস ফাইনাল। আরো বেশ কিছুক্ষণ আমার আর সমুদ্র ভাইয়ের মধ্যে একটা ব্যাপারে তুমুল বাগ্বিতণ্ড হলো। শেষে ঠিক হলো যে দুজনে মিলে করব, কিন্তু ধুলো ছাড়ার কাজ সমুদ্র ভাই একটাও করবে না। কাজ শুরু করার আগে আমি সমুদ্র ভাইয়ের নাকে একটা কাপড় বেঁধে দিয়ে নিজে নিজের নাকে একটা কাপড় বাঁধলাম। দিদি ভাই এর থেকে আগে পরিষ্কার করতে যা যা প্রয়োজন সব আমার নিয়ে এসেছেন। এবার শুধু হলো আমাদের পরিষ্কারের মিশন। সত্যি বলতে আমরা দুজনই একজনের ঠিকভাবে পরিষ্কার করতে পারছিলাম না। আমি একদিকে ধুলো উড়াচ্ছি তো সমুদ্র ভাই আরেকদিকে ধুলো উড়াচ্ছে। তাও কোনো রকম চেষ্টা করে আমরা প্রায় 2 ঘন্টা পর আমাদের বাড়িটা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। ঘরে আগে থেকে একটা খাট আর একটা আলনা রাখা ছিল। এটা দিদি ভাইদের পুরনো হয়ে গিয়েছে জন্যই নাকি এখানে রেখে দিয়েছিল, আর সেটা আমাদের কাজে লেগে গেল। কাজ শেষে সমুদ্র ভাইকে বলল, আচ্ছা নদী, আমাদের সংসারে যেন টুকিটাকি কি কি জিনিসপত্র লাগবে তুই কি জানিস? কথাটা শোনার পর আমি সমুদ্র ভাইয়ের দিকে তা অসহায় দৃষ্টিতে তাকালাম। সমুদ্র ভাই বুঝে গেল যে আমার দ্বারা সম্ভব নয়। আচ্ছা নদী শোন, এখানেও বস, ঠান্ডা মাথা ভাব তো কি এমন জিনিস ছাড়া আমরা বাঁচতে পারবো না? আমি ভাবলাম, বেশ অনেকক্ষণই ভাবলাম। ভাবার পর সমুদ্র ভাইকে বললাম, সমুদ্র ভাই, আমাদের তো খাবার রান্না করতে হবে, না খেয়ে তো আমরা বাঁচতে পারবো না। এই তো আমার বউয়ের মাথায় থেকে বুদ্ধি বের হয়েছে। সমুদ্র ভাই খুব উচ্ছ্বাসিত কণ্ঠে কথাটি বলল। এদিকে সমুদ্র ভাইয়ের মুখ থেকে আমার বউ শব্দটা শোনার পর থেকে কেমন যেন লাগছে আমার। খারাপ লাগছে না, ভালোই লাগছে। তাহলে মনে হয় আমি সমুদ্র ভাইকে ভালোবাসতে শুরু করেছি। এরই মাঝে সমুদ্র ভাই আবার বলে উঠল, আমাদের রান্না করতে লাগবে পাতিল, কড়াই, চামচ, খুন্তি এসব। খেতে লাগবে প্লেট, জগ, গ্লাস। এই তো, আর কি লাগবে? আমি বললাম, সমুদ্র ভাই, শুধু পাতিল কিনলেই হবে? সেই পাতিল কি রান্না করবে সেটা কিনতে হবে না? আরে যা, আমি তো ভুলে গেছি, কিন্তু রান্না করতে কি কি লাগে সেটা তো আমি জানি না। আমি আমার সমুদ্র ভাইকে অভয় দিয়ে বললাম। আর সমুদ্র ভাই, চিল, আমার জানি না তো কি রয়েছে। দিদি ভাই তো জানে। তুমি দিদি ভাইয়ের থেকে শুনে বাজারে যাবে। সমুদ্র ভাই এবার আমাকে বাহবা দিলেন। তোর তো দেখি বুদ্ধি মারাত্মক রকমের খুলে গেছে নদী। আচ্ছা শোন, আমি দিদি ভাইয়ের থেকে শুনে বাজারে যাচ্ছি, তুই এতক্ষণে একটু রেস্ট নে, আমি আসছি। সমুদ্র ভাই চলে যেতে নিলে আমি সমুদ্র ভাইকে পিছন থেকে ডাক দিলাম। সমুদ্র ভাই পিছন ফিরে আমাকে বলল, আর কিছু লাগবে নদী? আমি কোনো বনিতা ছাড়াই সরাসরি বলে দিলাম, তুমি আমাকে আর নদী বলে ডাকবে না। আমার কথা শুনে সে সমুদ্র ভাই আকাশ থেকে পড়ল। অবাক কণ্ঠে আমাকে বলল, নদী করে না ডাকলে তোকে কি করে ডাক? আমি সময় নষ্ট না করে জবাব দিলাম, কেন?
আমি তো তোমার বউ, তাই আমাকে বউ বলে ডাকবে। এরপর বউ, কি গো, কোথায় গো, শুনছো, এসব বলে ডাকবে।